আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ইরান একটা মহা বিপর্যয় ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। মানে যেটা অনেকে মনে করেছিল যে যুদ্ধ তো বোধহয় শেষ হয়ে গেল, এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে, সুতরাং যুদ্ধ আর হবে না। এটা পৃথিবীর সব দেশেই এ ধরনের একটা চিন্তা ডেভেলপ করেছে যে যুদ্ধ যা হবার হয়ে গেছে, আর হবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তেলের দাম কমছে, আরো কমবে এবং বিশ্ব একটা স্বাভাবিক দিকে চলে যাবে। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটল, যেটা একটা অবিস্মরণীয় ঘটনা এবং যেটা কেউ আশা করেনি যে ইরান এতটা সাহস দেখাবে, এবং যুদ্ধ যখন নেগোসিয়েশন একবার শুরু হয়েছে, আলাপ আলোচনা চলবে পাকিস্তানের মাধ্যমে বা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসবে, এ ধরনের একটা ব্যবস্থা যখন চলছে, মতভেদ থাকতে পারে কিন্তু মত বিনিময় হচ্ছে, যুদ্ধ করার দরকার নেই, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমি, আপনার হয়তো মনে থাকতে পারে, আমি বলেছি যে যুদ্ধ শেষ হবার নয়, এই যুদ্ধ একটা ছোট গল্পের মতো, শেষ হয়েও হবে না শেষ। তার প্রমাণ হচ্ছে গতকাল রাতের আঁধারে ইরান জর্ডানে যে মার্কিন বেস আছে, ইরান থেকে 2000 কিলোমিটার দূরে, 1600 মাইল দূরে আজরাক, আজরাক হচ্ছে জায়গাটার নাম, এই আজরাক এয়ার বেস, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য F-16 বিমানের সবচাইতে গুরুত্বপূর্ণ বিমান, যেটা F-16 বিমানের যে ঘাঁটি ছিল, সেখানে শত শত মার্কিন বিমান ছিল, F-16 ছিল, সেটা এক রাতে ইরান 20টা ব্যালিস্টিক মিসাইল ছুড়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। অনেকে বলবেন যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে তো জর্ডানের কোনো শত্রুতা নেই, কিন্তু জর্ডান প্রত্যক্ষভাবে ইরান যখন ইসরায়েলে এবং অন্যত্র আশেপাশের রাজ্যগুলো দেশগুলোতে মিসাইল ছুড়ছিল, জর্ডান তাদের নিজেদের এয়ার স্পেস ভায়োলেট করার জন্য ওই ইরানিয়ান মিসাইল গুলো তারা হিট করত, নামিয়ে দিত উইথ ইন্টারসেপ্টর। ইরান সেটা মনে রেখেছে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট ঘাঁটি আছে বাহরাইনের মতো, সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ওই আগুন এখনো জ্বলছে, আগুন নেভাতে পারেনি, নেভেনি। সবচেয়ে বড় কথা যে এই ঘাঁটিটা ধ্বংস হয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গালে একটা বড় ধরনের চপেটাঘাত। অনেকে বলবেন এটা ইরান কি জন্য করলো, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল সেই জন্য করেছে। কথাটা আংশিকভাবে সত্য। ইরান কিন্তু আলোচনা শেষ হওয়ার পরে খামেনির দফনের আগেই একটা ডিসিশন নিয়েছে। সেটা কি, এই গালফ অফ হরমুজে ইরান 3টা ট্যাঙ্কার আক্রমণ করলো। দুইটা হচ্ছে সৌদি আরবের, আরেকটা হচ্ছে কুয়েতের। এই 3টা তেল অয়েল ট্যাঙ্কারকে হিট করলো ইরান, যেটা হয়তো দরকার ছিল না। এখন যুদ্ধের পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতদিন ইরান ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছে, এখন ইরান কিন্তু অফেন্সিভে যাচ্ছে। তারা প্রভোক করছে, তারা আর ওই আক্রমণের প্রতি আক্রমণ করছে না, তারাই আক্রমণ ইনিশিয়েট করছে। এই যে 3টা ট্যাঙ্কারে হামলা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে মিসাইল আক্রমণ করল। এরপরে এখন দেখা যাচ্ছে ইরান প্রতি উত্তর দিচ্ছে, জর্ডানের আজরাকে মার্কিন ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে। এটা কিসের লক্ষণ? ইরান যুদ্ধ করতে চায়। এতদিন আমরা জানতাম ইসরায়েল
আমেরিকাকে বাধ্য করছে যুদ্ধ করার জন্য, এবং এই যুদ্ধ অ্যাভয়েড করা যেত। ডোনাল্ড ট্রাম্প যদি বলতেন, মার্চ মাসে বলতেন যে যুদ্ধের যা উদ্দেশ্য ছিল সেটা আমরা সাধন করেছি, ইরানিয়ার লিডার, গ্র্যান্ড লিডার আয়াতুল্লাহ খামেনিকে আমরা হত্যা করেছি, ওদের টপ লেভেল লিডারশিপ ধ্বংস করে দিয়েছি, এবং ওদের ইউরেনিয়াম যেগুলো ছিল এগুলো আমরা বোমা মেরে ধ্বংস করে দিয়েছি। ইরান আর পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, ইরানের লিডারশিপ শেষ করে দিয়েছি, সুতরাং যুদ্ধে আমাদের বিজয় হয়েছে, আমরা বাড়ি চলে যাই। এটা অনেকে অ্যানালিস্ট বলছেন ডোনাল্ড ট্রাম্প এটা বলতে পারতেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা বলার সুযোগ পাননি, কেননা বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছেন যুদ্ধটা চলুক, যাতে তার বিরুদ্ধে যে করাপশনের চার্জেস আছে সেগুলো যাতে আর কোর্ট কাচারিতে না যায়, এবং তার বিরুদ্ধে যেন বিচার প্রক্রিয়া শুরু না হয়। বিচার হলে বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা চলে যাবে, তিনি জেলে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ চাইতেন, এবং ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে, ইভেন যেহেতু আমেরিকান কংগ্রেসম্যানদেরকে ইসরায়েল টাকা পয়সা দিয়ে কিনে রেখেছে, ইসরায়েল যেটা বলবে সেটা আমেরিকা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যুদ্ধে ইসরায়েল যদিও বলছে আমরা যুদ্ধ করব, আমরা লেবাননের সঙ্গে আমাদের কোনো সিজফায়ার হবে না হেজবুল্লাহকে শেষ করার আগ পর্যন্ত, ইরান এ সমস্ত কিছু বলছে না। ইরান এখন ব্যালিস্টিক মিসাইল ছুটছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যেটা জর্ডানে, মানে বিরাট ঘাঁটি, সেটা ধ্বংস করে দিল। এবং এটা হচ্ছে কি, ইরান প্রভোক করছে, এবং এর লক্ষণ আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আয়াতুল্লাহ খামেনির মৃতদেহ যখন কাফিন যখন যাচ্ছে, তখন ওটা লাল কাপড় দিয়ে ঘেরা ছিল। লাল কাপড় হচ্ছে সিম্বল অফ ফায়ার, প্রতিশোধ এবং যুদ্ধের সিম্বল, যে আয়াতুল্লাহ খামেনিকে আমরা দফন করব, এবং এই লাল কফিন দিয়ে, এবং লাল কফিনের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, এবং আমরা এখন আক্রমণ করব। এর ফলে যেটা ঘটবে সেটা কি, সেটা হবে পৃথিবী, বিশ্বের 20% তেল যেখান থেকে আসে এই গালফ অফ হরমুজ, সেটা পৃথিবীর মার্কেটে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পও বলছে আমরা ইউএস নেভি পাঠাবো, নেভি দিয়ে স্কট করে আমরা তেল ট্যাঙ্কার গুলো নিয়ে যাব, এবং হরমুজ প্রণালী আমরা খুলে দেব। কদিন খুলেও দিয়েছিল, ইরান রাজি হয়েছিল, কথাবার্তা যখন চলছিল তাদের ভিতরে শান্তি প্রপোজাল সুইজারল্যান্ডে, তখন কিন্তু হরমুজ প্রণালী কিছু কয়েকদিনের জন্য ইরান আংশিকভাবে খুলে দেয়। সবাই খুব আশাবাদী ছিলেন, এবং তেলের দাম এক ধাপে অনেক কমে যায়, প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় তেলের দাম চলে আসে। এটা তো একটা সবাইকে আশান্বিত করার মতো ব্যাপার ছিল, সবাই তাই ভাবলো যুদ্ধ শেষ। হঠাৎ করে আবার কি হলো, ইরান সৌদি এবং কুয়েতি ট্যাঙ্কারে হামলা করলো কেন? এবং এখন তার আরেকটা প্রভোকেশন দিচ্ছে, জর্ডানের ইউএস বেস ধ্বংস করে দেয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে খোঁড়া করে দিয়েছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত পা ভেঙে দিয়েছে ইরান। এখন আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বড় আকারে রিটালিয়েট করবে, এবং এই যুদ্ধটা আবার নতুন করে শুরু হবে। ইসরায়েলও বসে থাকবে না, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থেকে আবার যুদ্ধে অংশগ্রহণ করবে, দুপক্ষে হতাহত হবে, এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে ইউএই এবং বাহরাইনকে তারা আবার আক্রমণ করবে, তারা কুয়েতের উপর আবার হামলা করবে। কাতার এবং সৌদি আরব এখন মোটামুটি নিউট্রালাইজড হয়েছে, নিউট্রাল, তারা যুদ্ধে যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। ফলে সারা বিশ্বে তেল সাপ্লাই 20% তেল সাপ্লাই কমে যাবে, এবং মন্দা, বিশ্ব মন্দা লাগবে। এই বিশ্ব মন্দা মানে তেলের দাম বাড়বে, এতে লাভবান হবে কারা? যারা তেল, যাদের ওখানে তেলের খনি আছে, যারা তেল নির্ভর ইকোনমি, সৌদি আরব, ইউএইরও লাভ হবে, ইউএর পাইপলাইন দিয়ে কিছু তেল বিক্রি করবে। কিন্তু এবং ইরান, ইরান তার ট্যাঙ্কারে করে তেল নিয়ে যাবে হরমুজের মুখের উপর। ইরান
ইরানের তেল সাপ্লাই চলবে, আর ইরানের ৮০% তেল কেনে চীন। চীনের ট্যাঙ্কারের উপরে বোমা বর্ষণ করা, মিসাইল মারার মতো সাহস মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। চীনের ট্যাঙ্কারে হামলা করলে সেটা চীনকে প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণের জন্য দাওয়াত দেওয়া হবে, এবং চীন যদি যুদ্ধের নামে মার্কিন যুক্তরাষ্ট্র সমূহ বিপদে পড়বে, এবং একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং তেলের দাম বাড়বে, গালফ অফ হরমুজ বন্ধ থাকবে, এবং এটা লাভবান হবে ইরান এবং চীন। এটা গল্পের অর্ধেক অংশ। আসল ব্যাপার যেটা, সেটা আরো ভয়াবহ। কেন আমি বলছি যুদ্ধ বন্ধ হবে না? এই যুদ্ধ চিরদিন, বহুদিন চলবে, বহু বছর চলার সম্ভাবনা আছে, যদি না মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে পাত্তারি গুটিয়ে সবকিছু তুলে নিয়ে বলে যুদ্ধে আমরা জিতে গেছি, যুদ্ধ শেষ, গুড বাই বলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার শেষ সেনা এখান থেকে উইথড্র না করে, তাহলে যুদ্ধ আপনা আপনি বন্ধ হবে না। ইরান চায় না। এখন আপনারা অনেকে ভাবতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় নেভি, এত বড় এয়ারফোর্স, এ দুটো ব্যবহার করে আর্মি নিয়ে আসবে, এসে ইরানকে বাধ্য করবে হরমুজ প্রণালী খুলে দিতে, এমন ভাবে বম্বিং করবে ইরানিয়ান মিসাইল, ইরানিয়ান নেভি, ইরান এরা কেউ বাধা দিতে পারবে না। কমন সেন্সের ব্যাপার। কিন্তু কতগুলো জিনিস আছে কমন সেন্সকে হাস্যকর বানিয়ে দেয়। সেদিকটা আপনাদের একটু আমি বলি। আপনাদের মনে আছে মাইক পেন্স জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন? মাইক পেন্স ডোনাল্ড ট্রাম্পকে একটু অবজ্ঞা করে কদিন আগে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে বলছেন আপনি হরমুজের কাজটা শেষ করেন, হরমুজ প্রণালী শেষ করেন কাজটা। সে কাজটা কি? আপনারা আবার পুরো দমে ইরানের উপর আক্রমণ শুরু করেন এবং হরমুজ প্রণালী খুলে দেন, যাতে সারা দুনিয়ায় তেলের সাপ্লাই আবার চালু হয়ে যায়, এবং ইরান তো পরাজিত হবেই, গ্লোবাল ইকোনমি পুরোপুরি নর্মাল হয়ে যাবে। এটা চলতি সপ্তাহে মাইক পেন্স বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে, ইরান চুক্তি যদি শেষ হয়ে গিয়ে থাকে, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে পুরোপুরি লেলিয়ে দিয়ে কাজ শেষ করা। ফিনিশ দ্য জব, কাজ শেষ করো, হরমুজ প্রণালী খুলে দাও, ইরানকে শেষ করে দাও, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করো, সন্ত্রাসী প্রক্সি বা মিত্রদের সমর্থন যাতে ইরান করতে না পারে সে ব্যবস্থা করা, এবং হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা। আপাত দৃষ্টিতে মনে হয় মাইক পেন্স খুব যুক্তির কথা বলেছেন। তাই তো যুক্তরাষ্ট্র এত শক্তিধর রাষ্ট্র, তারা ইচ্ছা করলেই হরমুজ প্রণালী খুলে ফেলতে পারে, ইরানকে শেষ করে দিতে পারে। তাই বলছে কাজ শেষ করো, ফিনিশ দ্য জব। এই শব্দবন্ধটি একটু ভেবে দেখুন। এটি পরোক্ষভাবে ইঙ্গিত করে যে কাজটি শেষ করার ক্ষমতা আদৌ আমেরিকার হাতে ছিল কি ছিল না। তর্কের খাতিরে ধরে নেই মার্কিন যুক্তরাষ্ট্রে সে ক্ষমতা ছিল এবং আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন শেষ করে দিতে পারবে ইরানকে। কিন্তু আবার আরেকটা তথ্য বলছে মার্কিন অস্ত্রাগারে এমন কোন গোলা বারুদ বা মারণাস্ত্র নাই যা দিয়ে হরমুজ প্রণালীকে পুনরায় সফল করতে, খুলে দিতে, সচল করতে সক্ষম হবে, এবং এই ক্ষমতায় আমেরিকার কখনো ছিল না। ওই মানে মিলিটারিলি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দিতে পারবে কি পারবে না আমরা তর্কের খাতিরে ধরেই নেই, যদিও এটা সম্ভবপর না। মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে ইরানের নেভি, ইরানের ড্রোন, মিসাইল যা কিছু ইরানের ভিতরে আছে সব ধ্বংস করে দিল। তাহলে কালকের থেকে বা পরশু দিন থেকেই পুরোপুরি হরমুজ চালু হয়ে যাবে, এবং বিশ্বের তেলের সাপ্লাই 20% যেটা বন্ধ হয়ে আছে সেটা আবার চালু হয়ে যাবে। এই 20% তেলের যে সাব রুট হরমুজ প্রণালী, সেটায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়টা দেশ? ইরাক, কুয়েত, কাতার এবং বাহরাইন। সৌদি আরবের রেড সি তে তাদের একটা এক্সিট আছে,
রেড সি রেড সি দিয়ে তারা তেল রপ্তানি করবে। আর ইউএইর একটা টানেল আছে, পাইপলাইন আছে ওমানের কাছ দিয়ে, উপর দিয়ে, যেটা দিয়ে তারা ওমান সিতে তেল পাঠাতে পারবে। পুরোপুরি না হলেও আংশিক অনেক তেল ইউএই এক্সপোর্ট করতে পারবে। কিন্তু ইরাক, কুয়েত, কাতার এবং বাহরাইন, এই চারটা দেশ হরমুজ প্রণালী, ইরানের হরমুজ প্রণালীর মুখ দিয়ে ট্যাঙ্কার বাইরে না নিতে পারলে এক ফোঁটা তেলও এক্সপোর্ট করতে পারবে না। তারাই গত 4 মাসে কোনো তেল এক্সপোর্ট করতে পারে নাই। সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্র খুলে দেবে, তেল সাপ্লাই চালু হয়ে যাবে। কিন্তু যেটা আপনাদের আমি বলতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এর উপরে যারা ট্যাঙ্কার গুলো এনশিওর করে তাদের একটা জবাব মাইক পেন্সকে তারা বলেছে। মাইক পেন্স ডোনাল্ড ট্রাম্পকে যা বলছেন এটার কোনো মানে হয় না, কেননা এই প্রণালী বন্দুক দিয়ে খোলা যাবে না। বিশ্বের লয়েডস কোম্পানি, যারা ব্যাংক, যারা ইনশিওর করে ট্যাঙ্কার গুলো, যদি এখানে কোন ট্যাঙ্কারের উপরে একটা ড্রোনের হামলা হয়, একটা হামলা যদি হয়, অথবা একটা মাইন যদি দেখা যায়, জাহাজ বিধ্বংসী মাইন হরমুজ প্রণালীতে, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করবে? তারা কোন জাহাজের হরমুজ প্রণালীতে জাহাজ ঢোকে এবং সেখান থেকে বের হয়ে আসে, তর্কের খাতিরে ধরে দিলাম ওটা খোলা, ইরান একেবারে আর ওখানে কিছু করতে পারছে না, জাহাজ শেষ। তবে ইরানের হাতে যে ড্রোন গুলো আছে সেগুলো থাকবে, ওগুলো ধ্বংস করার জন্য আবার ইরানকে আক্রমণ করতে হবে, এবং আন্ডারগ্রাউন্ডে রেখেছে, ওগুলো আমেরিকা ধ্বংস করতে পারেনি। 4 মাস তারা চেষ্টা করেছে। সুতরাং কোন ইন্স্যুরেন্স কোম্পানি কোন ট্যাঙ্কারকে এক হাত দূরে যেতে দেবে না। ওখান থেকে কোথাও যদি যায় তাদেরকে আনইনশিওর্ড যেতে হবে, কেননা এক একটা অয়েল ট্যাঙ্কারের দাম $150 মিলিয়ন থেকে উপরে, অনেকগুলো তার চেয়ে বেশি দাম। বড় বড় অয়েল ট্যাঙ্কারের দাম আরো বেশি, কমপক্ষে $150 মিলিয়ন একটা জাহাজের দাম, তেলবাহী জাহাজের দাম। তার সঙ্গে 100 থেকে $150 মিলিয়ন তেল, রাফলি ধরে নেন এক একটা অয়েল ট্যাঙ্কারকে ইন্স্যুরেন্স করতে হবে $300 মিলিয়ন, এবং যে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তারা করে $8 মিলিয়ন, $10 মিলিয়ন এক একটা জাহাজের জন্য, সেটা বহু গুণ, 50 গুণ বাড়ালে হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি রাজি হতে পারে। মানে কমপক্ষে যদি প্রিমিয়াম $300 মিলিয়ন হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রিস্ক নিতে পারে, যে গেলে আমাদের লাভ ক্ষতি নেই। কিন্তু $300 মিলিয়ন যদি, আমি ফিগারটা তর্কের খাতিরে বলছি, ইমাজিনারি একটা, মানে যেটা তেলের যা দাম, সেই পরিমাণ যদি ইন্স্যুরেন্সের পয়সা দেয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি বলবে আমাদের কোনো লস নেই, আমরা একটা জাহাজ হারালে আমরা ওটার ক্ষতিপূরণ পেয়ে যাব। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজ ইন্স্যুর করে কোন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বা সমুদ্রে কোনো অ্যাক্সিডেন্ট হলো, একটা জাহাজের সঙ্গে আরেকটা জাহাজের টক্কর লেগে গেল, অয়েল ট্যাঙ্কার ডুবে গেল, অ্যাক্সিডেন্টের তারা ইন্স্যুরেন্স নেয়। তারা ঝড়, সাইক্লোন, টর্নেডো হলে জাহাজ যদি ডুবে যায়, সেই রিস্কে তারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চালায়। ও ধরনের ঘটনা হয়তো 10 বছরে একটা ঘটে কি ঘটে না। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানি লাভে লাভ, কিন্তু তাদের যে কন্ডিশন হচ্ছে, একটা ট্যাঙ্কারের উপরে যদি একটা মিসাইল পড়ে, একটা ড্রোন পড়ে, সুতরাং এই বিমাগুলোতে যেটা হচ্ছে ওয়ার রিস্ক এক্সক্লুশন, যুদ্ধ ঝুঁকি বর্জন, যুদ্ধের জন্য কোন জাহাজ ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কোন ক্লজ এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে নেই। তাদের এই বইতেই ওই জিনিসটাই, যে যুদ্ধ হবে, জাহাজ ডুবে যাবে, তারপরে আমরা তার ক্ষতিপূরণ দেব। যারা গাড়ি চালান উন্নত বিশ্বে, বাংলাদেশে সম্ভব হলে হতেও পারে, হয়,
ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো যায়, লোকে চালায়। কিন্তু উন্নত বিশ্বে কোথাও আপনি গাড়ি কেনার আগে আপনার ড্রাইভার্স লাইসেন্স থাকলেও আপনি গাড়ি রাস্তায় বের করতে পারবেন না যতক্ষণ আপনার গাড়িটা ইনশিওর করা হয়, অ্যাটলিস্ট থার্ড পার্টি ইন্স্যুরেন্স। যে আপনার গাড়ি যদি অন্য কোনো গাড়িকে আঘাত করে, ওই গাড়ি মেরামত করতে বা ওই গাড়ি আবার পুনরুদ্ধার করতে যে টাকা লাগবে সেটা আপনাকে দিতে হবে। আর কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স থাকলে আপনার গাড়ির ক্ষতি পূরণ ওই ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স, যেটাকে বাংলাদেশের ড্রাইভার সাহেবরা বলেন ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স। ওই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স বা কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো যায় না। আপনার গাড়ি ভাঙলেন, ইন্স্যুরেন্স কোম্পানি পয়সা দেবে, অন্যের আঘাত করলেও পয়সা দেবে। তো এখন কোন জাহাজের যারা ইন্স্যুরেন্স করে তাদের হচ্ছে কি যুদ্ধ, মাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মিসাইল, এগুলো এই শর্তাবলীর অধীনে এর কোনোটি ক্ষতিপূরণ দেওয়া হয় না। কেননা কোন সংঘাতপূর্ণ অঞ্চলে জাহাজ চালাতে হলে মালিককে আলাদাভাবে যুদ্ধ ঝুঁকি বিমা কিনতে হয়, এবং সেই বিমার কভারেজটি লন্ডন বাজারের যৌথ যুদ্ধ কমিটি, জয়েন্ট ওয়ার কমিটি, JWC, জয়েন্ট ওয়ার কমিটির দ্বারা চালু বা বন্ধ করা হয়, যা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর তালিকা বজায় রাখে। যখন জয়েন্ট ওয়ার কমিটি JUCর আন্ডারে কোন এলাকাকে তালিকাভুক্ত করে তখন প্রিমিয়ারের দাম আকাশচুম্বী হয়ে যায়। এটা হচ্ছে তাদের স্টেটমেন্ট, যে মাইক পেন্সকে তারা যে উত্তরটা দিয়েছে, আপনি জানেন না ব্যাপারটা কি ঘটবে। সুতরাং এই এক একটি যাত্রার উপর ভিত্তি করে ভয়েজ বাই ভয়েজ বা 7 দিনের উইন্ডোতে নবায়নযোগ্য এবং নোটিশ দিলেই বাতিলযোগ্য এই ধরনের বিমা তারা করতে পারে। আর আন্ডার রাইটার বা বিমাকারীরা যখন পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেন তখন বিমা কভারেজ কর্পূরের মতো উবে যায়। মানে যুদ্ধের পারমিশন থাকলেও উচ্চ প্রিমিয়াম থাকে, কিন্তু সিচুয়েশন যদি খুবই খারাপ হয় তাহলে তারা যে কোনো সময় ইন্স্যুরেন্স বন্ধ করে দিতে পারে। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো ইরান যদি একটা মাইন পোতে, একটা ড্রোন যদি কোনো জাহাজের উপর পড়ে, তেল ট্যাঙ্কারের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি বিশ্বব্যাপী তারা তখন জাহাজ ইন্স্যুর করা, ট্যাঙ্কার ইন্স্যুর করা বন্ধ করে দেবে। এবং $8 লক্ষ মতো একটা ইন্স্যুরেন্স আছে জাহাজের জন্য, কিন্তু যেটা আমি আগে বললাম $150 মিলিয়ন একটা জাহাজ যদি আক্রান্ত হয় তাহলে তারা সে যে প্রিমিয়াম হবে সেটা দিয়ে কোনো তেল কোম্পানি, কোন দেশ এত দামে তেল সাপ্লাই করতে পারবে না, পরিবহন করবে না। সুতরাং এই যে ব্যাপারটা, একটা হচ্ছে ঘটনা ঘটছে জর্ডানের এই যে আজরাক এয়ার বেস ধ্বংস করে দিয়েছে ইরান, এবং আরেকটা হচ্ছে এই যে মাইক পেন্স যেটা বলেছেন যে আমরা বন্ধ করে দেবো অস্ত্র দিয়ে, আমেরিকা বন্ধ করে দেবো। ডোনাল্ড ট্রাম্প করছেন না কেন? ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলে এটা করতে পারেন না। সুতরাং হরমুজ প্রণালী ইরানের ইচ্ছা ছাড়া, ইরানের বোমা লাগবে না, ইরানের অনুমতি বা ইচ্ছা ছাড়া কোনোভাবেই খোলা যাবে না। ফিজিক্যালি খোলা গেলেও ইকোনমিক কারণে, অর্থনৈতিক কারণে, ইন্স্যুরেন্সের কারণে এই প্রণালী কোনোদিনও খুলবে না যতদিন পর্যন্ত ইরান 100% নিশ্চিত হয়। তো আমি যেটা মনে করি, এখন ইরান যে স্ট্র্যাটেজি নিয়েছে, তারা দেখেছে যে তারা সব যুদ্ধে জয়লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তাদেরকে দমাতে পারে নাই, কোনো ক্ষতি করতে পারে নাই। তাদের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল এবং ড্রোন এত শক্তিশালী, এই যে এখন যে মিসাইল গুলো তারা ব্যবহার করলো জর্ডান এর আজরাক বেস ধ্বংস করতে, ইরানের তৈরি জুলফিকার, ইরানের নিজস্ব তৈরি ড্রোন মিসাইল দিয়ে তারা ওইটাকে ধ্বংস করলো। সুতরাং ইরানের যদি কিছু সংখ্যায় ড্রোন থাকে, কিছু মাইন থাকে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নিতে পারবে না, কেউ নিতে পারবে না। ইরানের হাতে যতক্ষণ কিছু ঠুসঠাস মারার মতো অস্ত্র থাকবে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাবে না। তাই হরমুজ প্রণালী অফিসিয়ালি খুলে গেলেও ইরান তার সমস্ত নৌবাহিনী যদি ওখান থেকে সরিয়ে নেয়, তারপরেও মাইন সরিয়ে নেওয়ার পরেও
যেহেতু ইরান মাঝে মাঝে টুক করে একটার উপর আক্রমণ করবে, করার সঙ্গে সঙ্গে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি বলবে আমরা হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজের উপরে আমরা ইন্স্যুরেন্স দেব না। ফল যেটা হবে, অর্থনৈতিক ব্যাপারটা যেটা ঘটবে এখন থেকে, আজ থেকে মনে করেন এখন তেলের দাম আরো বহু গুণ বাড়বে। কারণ সাপ্লাই যদি 20% কমে যায়, তবে 20% সাপ্লাই কমে গেলেও ইরানকে কেউ বাধা দিতে পারবে না। ইরানিয়ান ট্যাঙ্কার ওখান থেকে বেরিয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতি করতে চাইলে করলেও করতে পারে। কিন্তু ইরানের 80% তেল বিক্রি হয় চীনের কাছে, এবং চীন ওখান থেকে নির্দ্বিধায় তার পতাকা উড়িয়ে ওই ট্যাঙ্কার নিয়ে ইরানিয়ান তেল নিয়ে তারা হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে চীনে নিয়ে যাবে তেল। ইরানেরও লাভ হবে, চীনেরও লাভ হবে, এবং অন্যদিকে সৌদি আরব এবং অন্যান্য অয়েল প্রডিউসিং দেশগুলো তাদেরও লাভ তেলের দাম বাড়লে। তবে ক্ষতি হবে কাদের? সারা বিশ্বের অর্থনীতিতে চাপ পড়বে, এবং বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ যারা 100% তেল যারা ইম্পোর্ট করে, এবং তেলের দাম বাড়লে বাংলাদেশের ইকোনমির উপর যে প্রভাবটা পড়বে সেটার ব্যাপারে আমি আপনাদের বলছি একটু সচেতন হবেন। এই ব্যাপারটা এত সোজা না। হরমুজ প্রণালী ইচ্ছা করলে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করতে পারবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। দরকার হলে আমার ভিডিওটা দুবার দেখেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা আমার প্রোগ্রাম পুরোটা দেখেন, শেয়ার করেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সবাই। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।